এই বৃদ্ধা মহিলা আসার ঠিক কয়েকদিন পর থেকে গ্রামে একটা অদ্ভুত বিষয় মানুষ নোটিস করতে লাগলো। সেটা হচ্ছে গ্রামে হাঁস, মুরগি, এই যাবতীয় প্রাণী হঠাৎ করে না কমতে লাগলো। একটা মৃত ছাগল পড়ে আছে এবং সেইখানটা ওই ছাগলের মৃতদেহটা প্রাণী বলবো না কি বলবো, একটা বিশালাকৃত অবয়ব ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সবাই মিলে গিয়ে দেখছে বুড়ি মরে পড়ে আছে এবং মৃতদেহটা একদম বিভৎস অবস্থায় পড়ে আছে, মানে একদম ছিঁড়ে ছিঁড়ে মানে কেউ খেয়েছে। আপনারা আছেন কি করে গ্রামের মধ্যে? বলছে কেন, কি বৃত্তান্ত, কেন এরকম কেন? বলছে আপনাদের গোটা গ্রামে যত না মানুষ আছে তার থেকে বেশি পিশাচ আছে। শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকের পডকাস্টে আমাদের সাথে আছে দেবলীনা। দেবলীনা এটা থার্ড টাইম। তো দেবলীনার কাছ থেকে আমরা ঘটনা তো শুনবই, কিন্তু আপনাদের কাছে যদি কোনো শোনা বা আপনাদের সাথে ঘটা ঘটনা থাকে তাহলে অবশ্যই নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর আপনাদের এখানে ডেকে নেব। আরেকটি বিষয়, সেটি হচ্ছে এটা আমি বারবারই বলি, ইউটিএস নয়, ইউটিএসের সাথে অনেকেই গুলিয়ে ফেলছেন, এটা হরর মাইন্ডস। তো নতুন চ্যানেল, তো সাবস্ক্রাইব করুন। এখন আর নতুন চ্যানেল বলা চলে না, তো সাবস্ক্রাইব করুন। এবার আসি দেবলীনার কাছে। দেবলীনা, আজ কি ঘটনা এনেছো? গত 1 বছর ধরে বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের সাথে কথা বলে আমি একটি ব্রেসলেট বানিয়েছি যার নাম মহালক্ষ্মী মানি ম্যাগনেট। তবে মানি তো এমনি এমনি চলে আসে না, তার জন্য কি চাই? কাজ আসার জন্য এই ব্রেসলেটে আমরা দিয়েছি গ্রিন অ্যাভেঞ্চুরিন। কাজ কনফিডেন্টলি করার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি টাইগার আই। মেন্টাল ক্লিয়ারিটি যাতে কাজ করার সময় আসে তার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি ল্যাপিস লাজুলি। কাজ করতে করতে যাতে স্ট্রেস, অ্যাঙ্গার ইস্যু না আসে তার জন্য আমরা দিয়েছি অ্যামেথিস্ট এবং হাওলাইট। মানি কিভাবে অ্যাট্রাক্ট হবে তার জন্য আমরা দিয়েছি পাইরাইট। আর এই পুরো বিষয়টাকে স্টেবল রাখার জন্য আমরা দিয়েছি লাভা। আর এই সব কিছুর ওপর যাতে নজর না পড়ে তার জন্য ব্ল্যাক অবসেরিন। এই পুরো বিষয়টার জন্য লাক ফ্যাক্টর দরকার, তার জন্যই আমরা দিয়েছি সিট্রিন। এই ব্রেসলেটটার প্রাইস হলো 1199, কিন্তু এখনই অর্ডার করলে আপনারা পাবেন 797-এ। এই ব্রেসলেটটি তাহলে কোথায় পাবেন? oraraksha.com-এ ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এটি ধারণ করার পদ্ধতি আমরা ইউজার ম্যানুয়ালে দিয়ে দিয়েছি, যেটি আপনারা বক্সে পাবেন। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। প্রথমেই তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই শান্তদীপদা তোমাকে এবং তার সাথে হরর মাইন্ডসের পুরো টিমকে এবং দর্শকদের। আমি দেখেছি তারা কমেন্টে অনেকে লিখেছেন যে আবার শুনতে চাই, আবার দেবলীনাদিকে শুনতে চাই। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আমি সত্যিই ভীষণ ওভারওয়েলমড। আর আজকে আমি যে ঘটনাটা বলবো এইটা আমার নিজের বৌদি ভাই, আমার যে বৌদি তার মামার বাড়ি, সেইখানকার একটা খুব বিখ্যাত ঘটনা। এবং এই ঘটনাটা এতটাই ভয়াবহ এবং রোমাঞ্চকর, এবং শেষে গিয়ে আমরা একটা জিনিস দেখব, যেমন নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি, দুটো শক্তির যে শুভ শক্তি অশুভ শক্তি, দুটো শক্তির একসাথে প্রেজেন্স আমরা আজকের এই ঘটনাটায় দেখব। এবং প্রথমেই বলি ঘটনাটা কিন্তু অনেক পুরনো, এই ঘটনাটা যে সময়কার ঘটনা সেই সময়টা অ্যাকচুয়ালি যদি টাইম ওয়াইজ বলতে পারবো না, তবে এটা আমার বৌদির যিনি দাদু, তিনি এখন অনেক বয়স, ওনার প্রায় 90-এর কাছাকাছি বয়স, ওনার কৈশোর সময়কার ঘটনা এটা। একদম অনেক পুরনো, ব্রিটিশ আমল ছিল সেই সময়টা, সেই সময়কার ঘটনা। এবং প্রত্যন্ত গ্রাম, দাদুদের যেটা আদি গ্রাম আছে সেইখানকার আদি বাড়ির ওই গ্রামের ঘটনা। ঠিক আছে, আমি এই ঘটনাটা শুনেছি আমার বৌদি ভাইয়ের মায়ের কাছ থেকে, মায়ের মুখ থেকে, কাকিমার কাছ থেকে। এটা না এত প্রচলিত একটা ঘটনা, ওদের জেনারেশনস আফটার জেনারেশনস ঘটনাটা কিন্তু ট্রান্সমিটেড হয়েছে। তা আমি বৌদি ভাইয়ের মায়ের কাছ থেকে শুনেছি। তো এই ঘটনাটা প্রথমে বলি, ওদের যে গ্রামটা ছিল, গ্রামটা না অনেক বড় এবং প্রত্যন্ত গ্রাম, একদম ওই সময়কার বুঝতেই পারছো। আর গ্রামের নামটা আমাকে বলতে বারণ করেছে। আমি দেখেছি অনেকে কমেন্ট করেন, এইটা একটু অভিযোগ করেন যে আমি কেন জায়গার নাম বলছি না। তো তাদেরকে আমি বলবো, আপনাদের এটা বুঝতে হবে যে যেহেতু আমি অন্য একজনের থেকে কালেক্ট করে ঘটনাটা বলছি, আমাকে সেইখানে তাদের প্রাইভেসিটা মেনটেন করতে হবে। তারা আমাকে যেটা বলতে অ্যালাউ করবে আমি ততটুকুই বলতে পারবো। তো এখানেও গ্রামের নামটা আমি বলছি না। তো সেইখানকার ঘটনার সূত্রপাত হয়, ওদের গ্রামের যে মানুষেরা ছিলেন
প্রচণ্ড ভালো এবং তারা না ভীষণ সহানুভূতিশীল, ঠিক আছে। তো হঠাৎ করে গ্রামে একদিন একজন বৃদ্ধা মহিলার আগমন ঘটে। উনি একজন বৃদ্ধা মহিলা এবং ভীষণ হতদরিদ্র তার চেহারা, ঠিক আছে। তার পরনে যে পোশাকটা সেটা একদম ছেঁড়া, তারপরে তার চুলে জট পড়ে গেছে এবং ওনাকে দেখেই বোঝা যাচ্ছে যে উনি ভীষণ অভুক্ত, হয়তো অনেক দিন উনি ঠিকঠাক খাওয়া দাওয়া করেননি। তো সেই রকম একজন বৃদ্ধা এসে হঠাৎ করে একদিন গ্রামে উপস্থিত হন। এই ঘটনাটা যখন ঘটছে, এই যে দাদু, মানে আমার বৌদির যিনি দাদু, তিনি তখন এই 12-13 বছর বয়স ওনার, ঠিক আছে। তো উনি হঠাৎ করে একদিন আসেন এবং এসে উনি গ্রামের লোকেদের বলেন যে আমি খুবই ক্ষুধার্ত, আমাকে একটু কিছু খেতে দেবে বাবা। তো এবার এটা তো আমরা জানি যে তখনকার দিনের মানুষরা এখনকার দিনের মানুষদের থেকে বেশি সহানুভূতিশীল ছিল এবং তারা কিন্তু ওরকম একটা মানুষের পরিস্থিতি দেখে তার ব্যথায় সমব্যথী হয়েছিলেন এবং তখন ওরা ঠিক করে যে না, বৃদ্ধা মানুষ, উনি আগে খেতে চাইছেন, ওনাকে খেতে দেওয়া হোক। ওনাকে খেতে দেওয়া হয়েছে, ভালো মন্দ খাওয়ানো হয়েছে, মানে যেরকম যতটা যা সামর্থ্য পেয়েছে। তো এবার যিনি গ্রামের তো একজন মোড়ল থাকেন, তিনি জিজ্ঞাসা করছেন যে আপনার বাড়ি কোথায়, আপনি এরকম এই পরিস্থিতিতে আমাদের গ্রামে কী জন্য? তো তখন উনি বলছেন, ওই মহিলা বলছেন যে উনি আরও 4-5টা গ্রাম ছেড়ে একটা গ্রামের নাম বললেন ওই গ্রামে হচ্ছে ওনার বাড়ি ছিল। ওনার হাজব্যান্ড যখন মারা যান, হাজব্যান্ড মারা যাওয়ার পর, মানে ওনার হাজব্যান্ড হয়তো রিসেন্ট, মানে ওই সময়কার রিসেন্ট মারা গেছেন কয়েক দিন আগে। তো তখন কি হয়, গ্রামের ওখানকার যিনি প্রধান যিনি ছিলেন, এই ভদ্রমহিলাকে একদম বাড়ির থেকে উচ্ছেদ করে দিয়ে ওনার সমস্ত জমি জমা যাবতীয় বসত বাড়ি টাড়ি সব উনি নিজে বাজেয়াপ্ত করে নেন। তো তখন বৃদ্ধা প্রথমে চেষ্টা করেছিলেন যে কোনো রকমভাবে যদি নিজের অন্তত বাড়িটুকু বাঁচাবার, কিন্তু বাঁচাতে পারেননি, কারণ মোড়ল তিনি যথেষ্ট পাওয়ারফুল এবং সেই সময় তো মেয়েদের এতটা অধিকার ছিল না যে তারা নিজেদের জন্য লড়াই করবে। তো তিনি বাধ্য হয়ে তাঁর ওই দশা, এবং সেই উনি অনেক দিন ধরে অভুক্ত, উনি ক্ষুধার্ত এই। তো তখন গ্রামের লোক বললেন তাহলে তো আপনার কোথাও যাবারও জায়গা নেই। বলছে না, আমার কোথাও যাবার জায়গা নেই, আমি এখন মানে মৃত্যুর জন্য খালি অপেক্ষা করছি। তো গ্রামের লোকেরা নিজেরা মিলে ঠিক করে যে একজন বৃদ্ধা মানুষ তিনি এসেছেন, তাকে এভাবে যদি আমরা ছেড়ে দিই তাহলে তো এটা খুব একটা মানে অমানবিক ব্যাপার হবে না। তো তখন তারা ঠিক করে যে বৃদ্ধাকে ওনাদের গ্রামের একটু শেষের দিকে আর কি ফাঁকা একটা জায়গা আছে, সেই জায়গাটা খুব একটা লোকজন কেউ যেতেন না, সেই জায়গাটা ঠিক করে যে গ্রামের লোকেরা সবাই মিলে বৃদ্ধাকে একটা পর্ণকুটির মতো বানিয়ে দেবে এবং সেই পর্ণকুটির বানিয়ে দিয়ে বৃদ্ধাকে ওখানে রাখবে, উনি থাকবেন এবং ওনাকে একটা ছোট রান্না করার মতো ব্যবস্থা করে দেওয়া হবে। গ্রামের লোকেরা সময় মতো চাল ডাল তেল নুন আলু এইগুলো নিয়ে গিয়ে ওনাকে দেবে এবং উনি তখন সেটা রান্না করে নিজের মতো, অন্তত নিজের, একা তো মানুষ, উনি ওনার দিন যাপন করতে পারবেন। বাট এইগুলো না শুনলে এখন আমাদের মনে হয় এগুলো খুব ফিল্মি ব্যাপার, সিনেমায় হয়, কিন্তু অ্যাকচুয়ালি তখনকার দিন এগুলো খুব স্বাভাবিক ছিল, ঠিক আছে। এখনও যে একদম অস্বাভাবিক বলবো না, কিন্তু এখন চট করে একটা মানুষকে এভাবে পার্মানেন্টলি একটা থাকার ব্যবস্থা করে দেওয়া, এটা হয়তো এখনকার দিনে খুব ডিফিকাল্ট, কিন্তু তখন এগুলো হতো। আর গ্রামে তো প্রচুর জায়গা থাকতো, জমি জমা থাকতো। তো সেই মতো ওনাকে বলা হয় আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি এখানে থাকুন, আপনাকে আমরা ব্যবস্থা করে দেবো। তো বৃদ্ধাও তো খুব খুশি, বললেন ঠিক আছে, তোমাদের মঙ্গল হোক, তোমাদের মঙ্গল। এবার গ্রামটা যেহেতু তুলনামূলকভাবে একটু বড়, অনেক লোকজন বাস করতেন, তো সবাই মিলে কিছু কিছু করে করে একটা গ্রামের বাইরের দিকটা, ওটা আসলে ওই গ্রামের থেকে না বাইরের অন্য গ্রামে যাওয়ার ওটা একটা ওই টার্নিং পয়েন্ট মতো ছিল, মানে ওটা দিয়ে শর্টকাটে আবার বাইরে থেকে গ্রামে ঢোকাও যেত, মানে ওইটা খুব একটা পারতপক্ষে কেউ যেত না, কিন্তু আবার কেউ চাইলে ব্যবহার করতে পারতো, ওরকম একটা জায়গায় ওনাকে একটা মাঠের ওপরে একটা বাড়ি মতন বানিয়ে দেওয়া হয়, এটা মোটামুটি একটা পর্ণকুটির বানিয়ে দেওয়া হয় এবং ওখানে উনি থাকতে শুরু করেন। তো এবার তো খুব ভালো, উনি আছেন, গ্রামের লোকেরা নিয়ম করে পালা করে করে একদিন এর বাড়ি একদিন ওর বাড়ি থেকে গিয়ে ওনাকে ওনার প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে আসছেন। এইভাবে বেশ কয়েকদিন নির্বিঘ্নে কাটতে লাগলো। এইবার এই বৃদ্ধা মহিলা আসার ঠিক কয়েকদিন পর থেকে, মানে কয়েকদিন বলবো না, কয়েক মাস পর থেকে, 2-3 মাস পর থেকে গ্রামে একটা অদ্ভুত বিষয় মানুষ নোটিস করতে লাগলো। সেটা হচ্ছে গ্রামে হাঁস, মুরগি, এই যাবতীয় প্রাণী হঠাৎ করে না কমতে লাগলো
এবার ইউজুয়ালি কী হয় বলো তো, হাঁস মুরগিটা তখন না সবার বাড়ি বাড়ি প্রচুর ভর্তি ভর্তি থাকতো। তো একটা দুটো হাঁস মুরগি মিসিং যখন হচ্ছিল ওরা কিন্তু অতটা অবজার্ভ করতে পারেনি। এবার যখন অ্যালার্মিংলি জিনিসটা কমতে থাকে তখন নোটিসে পড়েছে, মানে চোখে পড়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি 2-3 মাস পরে গিয়ে কিন্তু চোখে পড়েছে, তার মানে মিসিংটা হয়তো আগে থেকেই শুরু হয়ে গেছিলো। তো এবার তখন বললো না এটা তো ঠিক ব্যাপারটা লাগছে না, হাঁস মুরগি এরকম হয়ে যাওয়াটা তো ঠিক লাগছে না। তো এবার গ্রামে একদিন পঞ্চা বলে একটা ছেলে ছিল, সেই ছেলেটা একদিন গ্রামে এসে বলছে যে ও নাকি ওই বৃদ্ধা মহিলাটাকে একদিন রাত্রির বেলা দেখেছে একটা মুরগি নিয়ে যেতে, বৃদ্ধা মহিলাকে। এবার যে ছেলেটার কথা বলছে পঞ্চা, এ বেসিক্যালি একটু নেশা ভাঙ করে থাকতো। তো এর কথা গ্রামের লোক কেউ বিশ্বাস করেনি, বলে তুই নেশা করে কাকে কি দেখেছিস, ওর কথাটা বিশ্বাসযোগ্য না, ওরা কিন্তু কেউ পাত্তাই দেয়নি যেহেতু ও নেশা ভাঙ করে বলে। তো তারপরে এবার সত্যি জিনিসটা তো অ্যালার্মিংলি কমতে থাকছে, এবার তো একটা চিন্তার বিষয়, হাঁস মুরগি কমে যাচ্ছে কি ব্যাপার। তো তখন কেউ কেউ বললো যে হয়তো শেয়াল বা কোনো প্রাণী এসে হয়তো নিয়ে যাচ্ছে, কিছু তো একটা হচ্ছে, এমনি এমনি তো উবে যাচ্ছে না। এবার তখন না মানুষের মধ্যে না এই চট করে কারোর প্রতি অবিশ্বাস ব্যাপারটা আসতো না, তখন এইগুলোই ভাবতো যে হয়তো শেয়ালে নিয়ে যাচ্ছে, হয়তো অন্য কিছু, বা কেউ হয়তো চুরি করছে, খুব জোর এর বাইরে ভাবতে পারতো না কিছু। এবারে তারপর ওরা গ্রামের লোকেরা ঠিক করে ওরা কী করে হাঁস মুরগির প্রোটেকশনটা অনেকটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, মানে আগে হয়তো একটা খাঁচা, এবার হয়তো খাঁচাটাকে অন্যভাবে রাখছে, প্রোটেকশনটা বাড়িয়ে দেয়। তো এবারে হাঁস মুরগি মানে কমা বন্ধ হয়ে গেল। তখন ভাবলো ঠিক আছে চলো হাঁস মুরগি কমা বন্ধ হয়ে গেল, কোনো অসুবিধা নেই। 1 মাস নির্বিঘ্নে কাটলো, কোনো প্রবলেম নেই। হঠাৎ করে এরপরে যে জিনিসটা মিসিং হতে শুরু করলো সেটা হচ্ছে ছাগল। সবার বাড়িতেই ছাগল মোটামুটি গ্রামে থাকতো, এবার যেটা মিসিং হচ্ছে সেটা হচ্ছে ছাগল। এবার ছাগল তো আর অঢেল থাকে না লোকের হাঁস মুরগির মতো, ছাগল কিন্তু একটা দুটো মিসিং হলেই জিনিসটা চোখে পড়েছে। তো তখন আবার একটা চিন্তার বিষয় হলো যে এই তো হাঁস মুরগি আমরা কোনো রকমে হাঁস মুরগিটাকে করলাম, এবার ছাগল মিসিং হয়ে যাচ্ছে, এটা তো বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে, এটা তো একটা চিন্তার বিষয় এসে যাচ্ছে। এবার তাহলে তো এটা তো আর কোনো ছোটোখাটো পশুর উপর দোষ দেওয়া যাবে না, এটা তো নিশ্চয়ই কেউ করছে। এবার তখন বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে এবং বলা হলো যে ঠিক আছে একটু গ্রামে আমাদের এবার তাহলে নিজেদেরকে একটুখানি সাবধান হতে হবে, দেখতে হবে যে হচ্ছেটা কি, কেন হচ্ছে, ছাগলই বা কোথায় যাচ্ছে। এবং প্রায় দিনই কারোর না কারোর বাড়ি থেকে কিন্তু ছাগল মিসিং হওয়া চালু হয়ে গেল। এইবারে একদিন একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে এই গ্রামে একজন মানুষ ছিলেন, তিনি না এই পাটের তোমার সব ওই দোলনা এইসবের ব্যবসা করতেন বাইরে। তো ওনার নাম হচ্ছে নিত্যানন্দ ব্যানার্জি, ওনার নিত্যানন্দ বাণুজ্যে বলে ডাকতো। তো উনি একদিন রাত্রির বেলা ওনার বাইরে যেহেতু শহরে কাজ ছিল, উনি শহর থেকে ফিরছেন। এবার উনি অনেকটা রাত হয়েছে বলে যেটা মেন সেই দিকটা দিয়ে না ঢুকে, যে এটা বৃদ্ধার বাড়ির যে রাস্তাটা, যেটা বললাম যে অনেক সময় মানুষ ওই শর্টকাট হিসেবে ব্যবহার করতো অন্য গ্রাম থেকে বা কোনো জায়গা থেকে, উনি ওই রাস্তাটা ধরে উনি বাড়ি আসছিলেন। ঠিক আছে, এবার উনি বাড়ি আসতে গিয়ে হঠাৎ করে উনি ওই বৃদ্ধার বাড়ির থেকে বেশ কিছুটা দূর ওই পাশ থেকে আসছিলেন, হঠাৎ করে না বৃদ্ধার বাড়ির ওই জায়গাটা থেকে একটা কেমন একটা মানে সেই মন্ত্রোচ্চারণের আওয়াজ পাচ্ছে, একটা মানে একটা কেউ মন্ত্রোচ্চারণ করলে গুনগুন গুনগুন করে একটা মন্ত্রোচ্চারণ না এরকম একটা আওয়াজ পাচ্ছে। আর তার সাথে ওনার দেখে মনে হচ্ছে যেন ঠিক সেই যজ্ঞের আগুন জ্বললে যেরকম একটা কম্পমান আলো, ওরকম একটা কম্পমান আলো উনি বুঝতে পারছেন, মানে উনি বুঝতে পারছেন যে বৃদ্ধার বাড়ির পিছন দিকটায় কোনো একটা আগুন জ্বলছে, উনি এটা বুঝতে পারছেন। তো ওনার একটু কৌতূহল হয়েছে যে বিষয়টা কি দেখতে হবে, বাট যেহেতু ওই জায়গাটা লোকজন বেশি যাতায়াত করে না, ওনার স্ট্রাইক করেছে হয়তো কোনো বদমাইশ বা কিছু ওইখানটা হয়তো আস্তানা গেড়েছে। তো উনি কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে এসে দেখতে এসেছেন যে ব্যাপারটা কি। তো উনি দেখতে এসে যেটা দেখেছেন সেটা দেখে মানে ওনার পায়ের তলায় মাটি সরে যাওয়ার মতো অবস্থা। উনি অ্যাকচুয়ালি বৃদ্ধার বাড়িটা ছিল একটা মাঠের একটা ধারে, ঠিক আছে, আর উনি মাঠের অন্য পাশ থেকে একটা পাঁচিলের পিছন থেকে সিনটা দেখছিলেন যে দৃশ্যটা কি হচ্ছে। তো উনি দেখছেন যে বৃদ্ধা
ওই যিনি যাকে আশ্রয় দিয়েছেন তিনি একটা এরকম আগুনের একটা যজ্ঞ কুণ্ড মতন তৈরি করেছেন আগুনের, এবং উনি পুরো সম্পূর্ণ লাল বস্ত্র পরে, ঠিক আছে, লাল বস্ত্র পরে উনি বসে কপালে একটা সিঁদুরের চওড়া করে টিপ দিয়ে উনি বসে উনি কিছু একটা মন্ত্রোচ্চারণ করছেন। এবার বিষয়টা তুমি দেখো, বয়স্ক মানুষ পুজো আর্চা করতেই পারেন, কিন্তু সিনটা দেখো কীরকম দৃষ্টিকটু বা অড। এক তো উনি একজন বিধবা মহিলা, তিনি রক্তাম্বর পরার তো কোনো প্রশ্নই আসে না, সিঁদুরের টিপ লাগানোর কোনো প্রশ্নই আসে না, তিনি সিঁদুরের টিপ কপালে দিয়ে রক্তাম্বর পরে বসে ওখানে মন্ত্রোচ্চারণ করছেন, এবং চুল ঠুল খুলে মানে একটা এমনভাবে উনি মন্ত্রোচ্চারণ করছেন যে এই যে নিত্যানন্দবাবু ইনি কিন্তু দেখেই বুঝতে পেরেছেন যে উনি কোনো একটা তন্ত্র সাধনা করছেন। তো উনি না তখন ভালো করে ব্যাপারটা দেখবেন বলে ওখানে দাঁড়িয়েছেন, যে ব্যাপারটা ভালো করে দেখি তো কী হচ্ছে। তো কিছুক্ষণ পর উনি দেখছেন যে বৃদ্ধার থেকে কিছুটা দূরে, ঠিক আছে, একটা মৃত ছাগল পড়ে আছে, ছাগলের মৃতদেহ পড়ে আছে, ঠিক আছে, এবং সেইখানটা ওই ছাগলের মৃতদেহটা একটা প্রাণী বলবো না কি বলবো, একটা বিশালাকৃত অবয়ব ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এবং যে অবয়বটা সেটা চট করে দেখে মনে হয় কোনো একটা বন মানুষ, মানে পুরো লোমশ, পুরো লোম ভর্তি একটা শ্যাডোই ফিগার, পুরো যে নিরেট একটা মানুষের মতো তাও না, একটা ছায়া মূর্তি মতন বসে একটা ছাগলের ওরম মৃতদেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এবং ছিঁড়ে ছিঁড়ে খাবার পরে যে মাথাটা ছাগলের সেটা কীরকম ছুঁড়ে ফেলে দিলেন। উনি এই দৃশ্যটা দেখে উনি মানে একদম ধরপড় করে নিজের বাড়ি চলে এসেছেন, এবং বাড়ি এসে না উনি এবার খুব শরীর খারাপ, অসুস্থ হয়ে গেছেন। তো আমার বাড়ির লোক বলছে কী হলো কী হলো আপনার, কী হলো, মানে ওনার ছেলের বউ ছিল, বলছে কী হয়েছে বাবা আপনার, কী হয়েছে, বলছে আমি না এইরকম একটা দেখেছি। তো তখন উনি পরের দিনকে, সেই দিনটা আর কিছু করেননি, পরের দিনকে উনি কী করেছেন, গ্রামের সমস্ত পুরুষ মানুষ যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেছেন। এই যে দাদুর কথা আমি বলছি, এর যে বাবা ছিলেন তিনিও ওই বৈঠকে ছিলেন। তো একটা বৈঠক করেছিলেন সবাই মিলে যে আমি কিন্তু এইরকম দেখেছি। এবার তখন গ্রামের লোকেরা তো জানে, পঞ্চাও কদিন আগে বলেছিল যে ও দেখেছে বুড়িকে মুরগি নিয়ে যেতে, তখন বলছে তাহলে তো পঞ্চার কথাটাকে উড়িয়ে দেওয়াটা আমাদের ঠিক হয়নি, পঞ্চা না হয় নেশা ভাঙ করে, ইনি তো নেশা ভাঙ করেন না নিত্যানন্দবাবু, উনি কিন্তু যেহেতু ব্যানার্জি, যেহেতু ব্রাহ্মণ ছিলেন, উনি কিন্তু বেশ আধ্যাত্মিক মানুষ, পুজো আচ্চা নিয়েও থাকতেন, মানে এই ব্যবসাটা করতেন যেমন তার সাথে কিন্তু উনি পুজো আচ্চাও করতেন, তো ওনার কথাটা যথেষ্ট বিশ্বাস করার মতো। তখন গ্রামের লোকেরা বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু এরকম ব্যাপার হলে তো ব্যাপারটা ঠিক না, আচ্ছা দেখা যাক কী করা যায়, কিন্তু আমাদের তাহলে একটা কিছু ব্যবস্থা করতে হবে। এবার তখন ওখানে একজন ছিলেন, তিনি বললেন যে দেখুন এইভাবে আমরা হঠাৎ করে কিন্তু বৃদ্ধাকে কিছু বলতে পারবো না, প্রমাণ নেই আমাদের কাছে, আমরা একটু দেখি কি ব্যাপার, একা নিত্যানন্দবাবুর কথার ওপর ভরসা করলে তো হবে না, দেখা যাক কী হয়। তো এই যেদিনকে নিত্যানন্দবাবু এই জিনিসটা নিজের চোখে দেখলেন, তারপর থেকে আবার অদ্ভুতভাবে 1-2 মাস কোনো কিছু হচ্ছে না, পুরো নির্বিঘ্নে চলছে। তখন এরা ভাবছে যে কিছু কি হলো, তাহলে নিত্যানন্দবাবু সেদিন দেখেছেন, ওনার কথাটা অবিশ্বাস করছেন না, আবার তো কিছু হচ্ছেও না। তখন হলো বাবা এটা তো অন্য রকমের, তাহলে কি হলো, তাহলে বোধহয় উনি নয়, বৃদ্ধা নন, উনি ভুল, হয়তো ভুল দেখেছে। এইবারে 2-3 মাস পর কিন্তু কিছু হলো না, 2-3 মাস কিন্তু কিছু হলো না, 2-3 মাস পর থেকে যেটা হওয়া শুরু হলো সেটা গ্রামের মানুষকে আবার নতুন করে চিন্তায় ফেললো, কারণ 2-3 মাস পর থেকে ছাগল না, এবারে গরু মিসিং হতে লাগলো। আচ্ছা, এবার গরু তো বুঝতেই পারছো একটা অ্যাসেট, যে কোনো মানুষের গরুটা অ্যাসেট, এখনকার দিনেও তাই, তখনকার দিনেও তাই। আর সত্যি গরু যেহেতু গোমাতা দেবতা হিসেবে পুজো করেন গ্রামের লোকজন, গরু মিসিং মানে এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, এটা শুধুমাত্র অ্যাসেট লস, তার সাথে এটার মধ্যে একটা কিন্তু তার একটা অমঙ্গলের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, যে গরু মিসিং হচ্ছে, এটা কিন্তু খুব একটা মঙ্গল সূচক ঘটনা নয়। তো তখন গ্রামের লোকজন যথেষ্ট চিন্তিত হয়ে পড়ে, এবং এই গরু মিসিংটা এতদিন যেটা ওরা খেয়াল করলো না, এবার খেয়াল করলো
গরু মিসিংটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের পর, 15 দিন অন্তর অন্তর একটা করে গরু যাচ্ছে। আচ্ছা, ঠিক 15 দিন অন্তর অন্তর একটা করে গরু যাচ্ছে অমাবস্যা তিথিতে। ঠিক আছে, অমাবস্যা তিথিতে গেল, 15 দিন অন্তর আবার একটা গেল, আবার পরের অমাবস্যা তিথিতে গেল। ঠিক আছে, অমাবস্যা তিথি থেকে শুরু হলো এই গরু মিসিংটা, তারপর 15 দিন পর আবার গরু মিসিং হলো, আবার পরের অমাবস্যায় আবার মিসিং হলো, আবার 15 দিন পর। এই জিনিসটা ওরা অবজার্ভ করলো। তখন বলা হলো যে না, এবার তো ডাইরেক্ট সন্দেহ গিয়ে পড়েছে বৃদ্ধার ওপরে। এবার ওরা কি বললো, 3-4টে গরু মিসিংয়ের পর ওরা কি করলো, বললো এবারে আমরা 15 দিন ওরা ক্যালকুলেট করে নিচ্ছে যে এই দিনটা আমরা কি করবো, বৃদ্ধার বাড়ি নজর রাখবো, দেখবো উনি কি করেন। এটা তো বোঝাই যাচ্ছে যে উনিই হচ্ছেন এটার কালপ্রিট, উনি কি করেন সেটা আমাদেরকে দেখতে হবে। দেখলে যা হবে ওই দিনকে একদম একটা এসপার ওসপার হবেই হবে। তো গ্রামের সমস্ত পুরুষ লোকেরা মিলে কি করলো, একটা ওই 15 দিন মানে যেই দিনটা ওই গরু মিসিংয়ের ডেট, ঠিক গরু একটা মিসিং হয়েছে, সবাই মিলে বৃদ্ধার বাড়ির ওই যেখানে নিত্যানন্দবাবু দাঁড়িয়ে দেখেছেন সিচুয়েশনটা, সেইখানে সবাইকে উনি নিয়ে গেছেন। উনিই কিন্তু লিড করে নিয়ে গেছেন যে চলুন আপনারা সবাই মিলে দেখব। এবার গিয়ে তারা যেটা দেখছে সেটা হচ্ছে আরও ভয়াবহ। এবার গিয়ে দেখছে বৃদ্ধা ওরকম রক্তাম্বর পরিহিতা, ওনার ওরকম মাথায় সিঁদুরের বড় করে টিপ, উনি চুল একদম খুলে, মানে একদম তান্ত্রিকরা যেরকম পোশাক থাকেন সেরকম করে, এবং উনি না একটা যজ্ঞকুণ্ড তৈরি করেছেন এবং তার মধ্যে সমানতালে আহুতি দিয়ে যাচ্ছেন, এবং ওনার পাশে একটা পাত্রে রক্ত, তাজা রক্ত, উনি সেই রক্তটা এরকম যজ্ঞকুণ্ডের মধ্যে ঢালছেন এবং আগুনটা আরও এরকম বড় হয়ে যাচ্ছে, আরও বড় হয়ে যাচ্ছে। এবার এই ক্ষেত্রে বলি যে দাদু ঘটনাটা বলেছেন, অ্যাকচুয়াল যিনি আমার বৌদি ভাইয়ের দাদু, উনি তো ওই জায়গায় প্রেজেন্ট ছিলেন না, ফলে উনি অন্যদের মুখে শুনেই বলছেন। তো আমি শুনে যতটা ইম্যাজিন করতে পারছি আমি তার বেসিসেই বলছি। তো যজ্ঞকুণ্ডের যে আগুন সেটা প্রচণ্ড উঁচুতে, মানে একদম উঠে যায় দাউ দাউ করে। এবার সেই আগুনের শিখা থেকে একদম একদম উপরে তো লেলিহান শিখাটা ওপরে, এবার ওই আগুনের শিখা থেকে দুটো এরকম শ্যাডোই ফিগার, যেরকম এই নিত্যানন্দবাবু একটা দেখেছিলেন, এবারে দুটো শ্যাডোই ফিগার ওখান থেকে বেরিয়ে আসে এবং তাদের বিভৎস তাদের চেহারা, মানে বিশাল বড় এবং লোমশ, কিন্তু শ্যাডোই, মানুষের মতো মানে নিরেট নয়, শ্যাডোই ফিগার দুটো বেরিয়ে এসে, ওই দুটো মানে ফিগার বেরিয়ে আসে এবং ওখানে পাশে একটা মৃত গরু পড়ে থাকে, সেই গরুটাকে ওরকম ছিন্ন ভিন্ন করে ওই দুটো শ্যাডোই ফিগার মিলে খায়। আচ্ছা, ঠিক আছে, একদম মানে বৃদ্ধার পাশে, এবং খেয়ে মাথাটা এরকম ছুঁড়ে ফেলে দেয়। তো এইটা দেখে এবং ওটা খেয়ে ওরা কিন্তু মিলিয়ে যায় ফিগার দুটো। তো গ্রামের লোকজন প্রথমে তো বিভৎস চমকে গেছে, কারণ ওরকম কিছু একটা দেখলে স্বাভাবিক। তো যখন ওই ফিগার দুটো যতক্ষণ খাচ্ছিল ওই প্রাণীটাকে, ততক্ষণ ওরা কিছু সাহস করতে পারেনি, কিন্তু যেই ওই ফিগার দুটো মিলিয়ে গেছে, এই গ্রামের লোকজন লাঠি সোঁঠা নিয়ে একদম স্ট্রেট ওই রিচুয়ালসের মাঝখানেই গিয়ে, মানে এবার বৃদ্ধার ওপর চড়াও হয়েছে সবাই মিলে। এবার যতই হোক একটা বয়স্ক মানুষ, তাকে তো মারতে পারছে না, কিন্তু খুব কড়া করে বলছে আপনি এসব কী করছেন এখানে। তখন বলছে কেন, তোমাদেরকে কেন বলবো, আমাকে এখানে থাকতে দিয়েছো, আমি যা ইচ্ছা তাই করব। সেই মানুষ যে খেতে পেত না, এসে খাবারের জন্য আশ্রয় চেয়েছিল, খাবার চেয়েছিল, আশ্রয় দেওয়ার পর তার এইরম রোয়াব, সে বলছে আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা করব, তোমাদের থেকে জিজ্ঞাসা করে করব। তখন গ্রামের লোকজন বলল যে না, এরকমভাবে তো আপনাকে তাহলে আমরা গ্রামে রাখতে পারবো না, আপনি এই সমস্ত তন্ত্রমন্ত্র করছেন, আমরা দেখেছি, আপনি পিশাচ পুষে রেখেছেন, আপনি আমাদের গ্রামের হাঁস মুরগি গরু ছাগল সব পিশাচকে আপনি করছেন, আহুতি দিচ্ছেন, আমরা তো এগুলো একদম মানবো না, আপনাকে গ্রাম ছেড়ে বেরিয়ে যেতে হবে। এবং মারতে উদ্যত হয়, মারেনি কিন্তু মারতে উদ্যত হয়, এবং ওনাকে ওই মুহূর্তে বলে আপনি এই মুহূর্তে গ্রাম থেকে চলে যান, আপনাকে এই জন্য আগে যে গ্রামে থাকতেন আপনাকে এই কারণে তাড়িয়ে দেওয়া হয়েছে, এটা বলেছিলেন মোড়ল, আপনি চলে যান এখান থেকে। এবং মোড়ল এই কথাটা বলেছিলেন, নিত্যানন্দবাবু আগের দিন আপনাকে দেখেছিলেন,
পঞ্চা দেখেছিল, আমরা কেউ বিশ্বাস করিনি, আজকের আমরা সবাই নিজের চোখে দেখেছি বলে ওনাকে ওইখানেই তাড়িয়ে দেয়, ওই রাত্রির বেলায় গ্রামের একদম বাইরে বার করে দেয়। ঠিক আছে, তো ওনার রিচুয়ালটা কিন্তু কমপ্লিট হয়নি সেই দিনকে। তো এইভাবে বার করে দেওয়ার পরে না 3-4 দিন 5 দিন মানে ওরা একটু নিশ্চিন্ত যে যাই হোক, আবার একটা ভয়ও আছে যে এরকমভাবে বার করে দিলাম কি হতে পারে না হতে পারে, তো একটা ভয়ও আছে। কিন্তু মোটামুটি কয়েকদিন নিশ্চিন্তে, মানে 1 সপ্তাহই ধরে নিচ্ছি আমি নিশ্চিন্তে গেছে। এবার হঠাৎ করে 1 সপ্তাহ পর ওদের গ্রামের বাইরে একটা না ওই মানে বাইরের দিকে একটা ওই পশু টশু মারা গেলে ওগুলোকে কবর দেওয়ার একটা মাঠ ছিল, গোপোতা মাঠ বলতো ওটাকে। তো ওদের গ্রামে হাবু বলে একটা বাচ্চা ছেলে, সে হাবু হচ্ছে এই দাদুর বন্ধু, মানে এরা একই বয়সী, তিনিও এখন এতটাই বয়স্কই হবেন, দাদুদের বয়সী, তখন ওনার ওরম 11-12 বছর বয়স। হাবু দৌড়ে দৌড়ে এসে বলছে যে গোপোতার মাঠে ওই যে বুড়ি দিদা ছিল, দিদাটা না মরে পড়ে আছে। আচ্ছা, গোপোতার মাঠে। তো তখন এবার এরা গ্রামের লোকজন বলছে বাবা বুড়িটা মারা গেছে, বলছে হ্যাঁ বুড়ি দিদা না মরে পড়ে আছে। তো এবার এরা সবাই মিলে গ্রামের যারা ছিলেন সবাই মিলে গিয়ে দেখছেন বুড়ি মরে পড়ে আছে এবং মৃতদেহটা একদম বিভৎস অবস্থায় পড়ে আছে, মানে একদম ছিঁড়ে মানে কেউ খেয়েছে মৃতদেহটাকে, নাড়ি ভুড়ি, এদিকে নাড়ি ভুড়ি ছড়িয়ে আছে, এদিকে সব মানে হাত কাটা হাত ওই পাশে, মানে বিভৎস অবস্থা। তো বাচ্চা টাচ্চা যারা গেছিলো যারা দেখেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয় সমস্ত কিছু। তো তারপরে এরা গ্রামবাসীরা ভাবে যে দেখো নিজেই এরকম এই সমস্ত কিছু করতো, ওখান থেকে নিজেরই এরকম কিছু হয়েছে। এবার তখনকার দিনে না এত থানা পুলিশ এই ব্যাপারগুলো এত ছিল না, আর গ্রামের লোকজনদের থানা বা পুলিশের ওপরে একটা না অন্যরকম একটু চিন্তাধারা ছিল। আর তখন তো বেসিক্যালি বললামই ব্রিটিশ রুল চলছে, তো তখন এমনি দেশের সিচুয়েশান অন্যরকম ছিল। আর গ্রামের লোকেদের একটা নিজস্ব বিশ্বাস আছে, ওরা সমস্ত জিনিসটা নিজেদের মতো করেই ট্যাকেল করতে পছন্দ করে। তো তারপর সেটাকে নিয়ে আর বেশি কিছু কাদা ঘাটাঘাটি করেনি, বলেছে আচ্ছা ঠিক আছে মারা গেছে ওকে ছেড়ে দাও ওরকম। তারপরে এবার সেই বুড়িটার লাশের সাথে কি করেছে আর দাদু আর অত কিছু বলেনি। এইবারে উনি মারা যাওয়ার পরে গ্রামের লোকজন একদম নিশ্চিন্ত যে আর তো যে করছিল এইসব সেই মারা গেছে, আর তো কিছু হবার কথা নয়। তো এইভাবে বেশ কদিন চলতে থাকে। আবার এর মাঝখানে 2-3 মাস কেটে যায়, নির্বিঘ্নে কাটে, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে একদিন একটা উদ্ভট জিনিস ওদের গ্রামে এসে জোটে। সেটা কি? একটা কাক। এবার কাক যেরকম হয়, একটা কাক এসেছে এটা এমন কিছু ব্যাপার না, কিন্তু কাকটার চেহারাটা ব্যাপার। কাকটা হচ্ছে বিশাল বড়, মানে সাইজের তুলনা অনেকটা বড়, আর অদ্ভুত সব থেকে কাকটার গলায় একটা এত বড় মাদুলি পরানো। হ্যাঁ, কাকটার গলায়, মানে ওইটা দিয়ে ওকে আইডেন্টিফাই করা যেত, কাকটা একটা এত বড় মাদুলি পরানো। তো এবার কাকটাকে দেখে না গ্রামের লোকজনের না একটু কেমন একটা মনে হয়েছে যে এ কি এরকম কাকটা এরকম মানে মাদুলি পরানো, এটা স্বাভাবিক, সবারই একেই এত কিছু দেখেছে কয়েকদিনে। তো এবার কাকটা না ভীষণ বিরক্তিকর একটা কা কা করে ডেকেই যেত এক নাগাড়ে, একটা গাছের ওপর বসে এক নাগাড়ে ডেকেই যেত। তো গ্রামের লোকজন বলছে আচ্ছা ঠিক আছে কাককে আর কি করা যাবে, পাখি এসে বসলেন, একটা খুঁতখুঁতানি গ্রামের লোকের মনে ছিল। এবার কাকটা কিন্তু এসে থেকেই একটা গাছের ওপরে বসেই ডাকতো। হঠাৎ কয়েকদিন পর কাকটা নিত্যানন্দবাবু যে ছিলেন, নিত্যানন্দবাবুর বাড়ির চালের ওপর বসে ডাকতে শুরু করলো কা কা করে। তো এবারে বাড়ির লোকজন এবার দেখবে, আমরা এমনিও খুব কাক চেঁচামেচি করলে কাকটাকে সবসময় সবাই খুব গ্ল্যাডলি করে না, খুব এক নাগারে কাক চেঁচালে অনেকে বলে না কাক চেঁচাচ্ছে কেন, তাড়া কিছুতেই কাকটাকে তাড়াতে পারছে না, না জল ছেটাচ্ছে যাচ্ছে কিছুতেই তাড়াতে পারছে না। তো সারাদিন কা 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 করে নিত্যানন্দবাবুর বাড়ির চালে বসে চেঁচালো। এবার সেই দিনকে নিত্যানন্দবাবু শহরে গেছিলেন, উনি এই পাটের জিনিসপত্র নিয়ে শহরে গেছিলেন। এবার শহর থেকে উনি ফিরছেন, সেদিন আর রাত্রে ফিরলেনই না। উনি যে ফিরছেন উনি কিন্তু বলেছিলেন যে আমি ফিরে আসবো, কিন্তু আর ফিরলেন না। তো বাড়ির লোক না প্রথমে অতটা টেনশন করেনি, কারণ এইটা কমন ব্যাপার, উনি হয়তো অনেক সময় গাড়ি ঘোড়া ঠিকঠাক পেতেন না বা কোনো ঝামেলায় জড়িয়ে পড়লে উনি ফিরতে পারতেন না।
তো সেদিন রাত্রির বেলাটা কিন্তু ওরা চিন্তা করেনি, পরের দিন অবধি হয়ে গেছে তখনও ফিরছেন না। তো তখন সবাই একটুখানি টেনশানে মানে পড়ে যায় যে কী ব্যাপার। এমন সময় গ্রামে গুঞ্জন রটে যায়, সবাই একটা হইচই বাঁধে কি না, যেখানে বৃদ্ধার মৃতদেহ পাওয়া গেছে ওখানে নিত্যানন্দবাবুর বীভৎস মৃতদেহ। এবার গ্রামের লোকজন তো দেখতে গেছে, তো এই নিত্যানন্দবাবুর যে মৃতদেহটা সেটা এই দাদু দেখেছিলেন ছোটোবেলায়। তো উনি তো আমার কাকিমা যে তাকে বলেছে, তো কাকিমাও বলে মানে ওনার না একটা খুব ট্রমা ওই দৃশ্যটাতে। তো বলছে ঠিক বৃদ্ধার যেরকম ছেঁড়া খোড়া খাওয়া মৃতদেহ, ওই নিত্যানন্দ বাবুর ওরকম সেম, মানে পুরো একদম নাড়ি ভুঁড়িগুলো এক জায়গায় জটলা পাকানো, রক্তে ভেসে যাচ্ছে সারা জায়গা, মাথাটা দেহ থেকে আলাদা হয়ে পড়ে আছে, হাতগুলো ছেঁড়া, মানে একদম মানে বিভৎস অবস্থা, মানে মনে হচ্ছে যেন অনেক শকুন একসাথে ঠুকরে ওটাকে খেয়েছে, এরকম বিভৎস অবস্থা। তো নিত্যানন্দবাবু মারা যাওয়ার পর থেকে গ্রামের পরিবেশ আবার একটুখানি গম্ভীর হতে শুরু করলো। গ্রামের মানুষজন আবার চিন্তায় পড়ে গেলেন যে এটা কীরকম একটা ব্যাপার হলো। এর কয়েকদিন পর ওই পঞ্চার বাড়ির চালে ওই কাকটা ওই রকম কা করছে, ঠিক আছে, কয়েকদিন পর। সেই দিনও সবার পঞ্চা যে ছেলেটা ছিল তার অ্যাকচুয়ালি কেউ ছিল না, একা থাকতো ছেলেটা। তো তার তো বাড়িতে কেউ ছিল না, চিন্তা, ঠিক 2 দিন পর কা করলো, ঠিক তার পরের দিনকে পঞ্চারও মৃতদেহ ওই জায়গাটা থেকে পাওয়া গেল। এবার তুমি খেয়াল করো যে দুটো মানুষ মারা গেল, নিত্যানন্দবাবু যিনি প্রথম বৃদ্ধাটাকে দেখেছিলেন ওই সব রিচুয়ালস করতে, পঞ্চা যে প্রথম বলেছিল আমি দেখেছি ওকে মুরগি নিয়ে যেতে, বৃদ্ধাটাকে যারা দুজন, এবং নিত্যানন্দবাবু কিন্তু লিড করে নিয়ে গেছিলেন। নিত্যানন্দবাবু মারা গেলেন, পঞ্চারও মৃতদেহ পাওয়া গেল। এবার গ্রামের লোকজন বিভিন্ন রকম জায়গা থেকে চেষ্টা করছে যে কিছু করে যদি উদ্ধার হয়, কিছু কিন্তু করার নেই, তো এই সিচুয়েশানটায় তো কিছু করাও যাবে না। তো তারা ভাবছে কি করবে। এবার এমন একটা পরিস্থিতি হলো না, কাকটাকে দেখলেই এরা ভয় পেত, কারণ কাকটা যার বাড়িতে যাচ্ছে তার বাড়িতেই এরকম শুরু হবে। এর ঠিক কয়েকদিন পর মোড়লের বাড়িতে কান্নাকাটি শুরু। কেন? সকাল থেকে মোড়লের বাড়িতে কাক বসেছে, কা করে চেঁচাচ্ছে, মোড়ল সারা রাত বাড়ি ফেরেনি। ঠিক পরের দিন, এবং প্রত্যেকটা মৃতদেহ ওই গোপোতার মাঠে, পরের দিন গিয়ে দেখছে মোড়লের ওরকম ছিন্ন ভিন্ন, এবং প্রত্যেকটা মৃতদেহ বিভৎস পরিস্থিতি, মানে বলে বোঝানোর মতো না, এমন অবস্থা হয়েছে মৃতদেহগুলোর, ছিঁড়ে খুঁড়ে এরকম মোড়লেরও মৃতদেহ। এই মোড়ল মারা যাওয়ার পর থেকে এদের গ্রামে যেন মৃত্যুলীলা তাণ্ডব করতে শুরু করে, মানে সপ্তাহে একটা করে মৃতদেহ পাওয়া যাচ্ছে, এবং কাকটা যার বাড়ি বসছে একদম মানে করে সিস্টেমেটিক্যালি হচ্ছে ব্যাপারটা, যার বাড়ি কাকটা বসছে তার বাড়ির লোকই মারা যাচ্ছে কেউ না কেউ। তো এইবার গ্রামের লোকজন মানে বিপদে পড়েই কি বলবো, মানে বলে না বিনাশকালে বিপরীত বুদ্ধি, তারা কি করলো, হঠাৎ করে একটা খুব অনুচিত কাজ করলো। তারা বলে কাকটাই তো যত নষ্টের গোড়া, কাকটাকেই মেরে ফেলবো, তাহলেও কারোর বাড়ি বসবে না, কেউ মরবে না। কাকটাকে ওরা কি করলো, এবার গ্রামের বাকি লোকজনেরা মিলে কাকটাকে ঢিল মেরে ফেলেছে। এটা কিন্তু ওদের উচিত হয়নি করাটা। কাকটা মারা যাওয়ার পর মৃত্যুলীলা 3 গুণ বেড়ে গেল। যেখানে সপ্তাহে একটা করে মৃতদেহ পাওয়া যেত, এবার সপ্তাহে 3টে করে মৃতদেহ পাওয়া যাচ্ছে, এবং গ্রামের লোক সংখ্যা অদ্ভুতভাবে কমতো। আমি প্রথমেই বললাম গ্রামটা কিন্তু বেশ বড়, অনেক লোকজন থাকতো, অদ্ভুতভাবে গ্রামের লোক সংখ্যা কিন্তু কমতে থাকে। তো তখন হঠাৎ করে খুব সাডেনলি ব্যাপারটা হয় যে একটা বেশ একটু দূরের গ্রামে একজন খুব বড় পুরোহিত এবং মা কালীর সাধক, ওনার খোঁজ পায় গ্রামের লোকেরা। তো তখন গ্রামবাসীরা কয়েকজন মিলে গিয়ে ওনাকে মানে রিকোয়েস্ট করেন যে আসার জন্য, ওনাদের গ্রামে আসার জন্য।
তো উনি বললেন ঠিক আছে যাব। উনি তো প্রথমে অতটা বোঝেননি, উনি খুব নামকরা এবং খুব মানে মা কালীর খুব বড় উপাসক একজন। তো উনি একদিন গ্রামে আসেন। উনি মানে দাদু বলছেন গ্রামে এরম ঢুকলেন তো ছিটকে বেরিয়ে গেছে সীমানা থেকে। বলছে আমি তো ঢুকতেই পারছি না গ্রামে, আপনারা আছেন কি করে গ্রামের মধ্যে? বলছে কেন, কি বৃত্তান্ত, কেন এরকম কেন? বলছে আপনাদের গোটা গ্রামে যত না মানুষ আছে তার থেকে বেশি পিশাচ আছে হ্যাঁ, আপনাদের গ্রামে। আচ্ছা। তখন বলছে মানে কি? বলছে আমি তো গ্রামে এখন ঢুকতেই পারছি না, আপনাদের তো মারাত্মক অবস্থা, আপনাদের পুরো গ্রামের ওপর পিশাচ চালনা তো হয়েইছে, প্লাস মানে এত নেগেটিভিটি আছে। বলছে আপনাদের যত না মানুষ আছে তার থেকে বেশি পিশাচ আছে। তখন উনি বলছেন যে কি ব্যাপার আপনারা খুলে বলুন আমাকে। তো তখন বাকিরা বলছেন ওই বৃদ্ধার কথা সমস্ত কিছু বলা হয়েছে, যে কি বৃত্তান্ত, কীভাবে বৃদ্ধার মৃতদেহ পাওয়া গেছে, তারপর একটা একটা করে এরকম মারা যাচ্ছে, প্রচুর মানুষ মারা গেছে গ্রামে। তো তখন উনি বলছেন যে ওই যে বৃদ্ধা ছিলেন তিনি খুব সম্ভবত কোনো নিম্ন শ্রেণীর তন্ত্র সাধিকা ছিলেন, এবং উনি এই পিশাচদেরকে না মানে পুষে রাখতেন, ওনার পোষ্য ছিল এরা। এবং উনি কি করেছিলেন নিজের শক্তি বাড়াবার জন্যই হোক বা কেন উনি করছিলেন সেটা তো আর জানাই যায়নি, কারণ উনি মারা যান। উনি কোনো একটা যজ্ঞ করছিলেন এবং সেইটা আপনারা বাধা দিয়েছেন। বলছে হ্যাঁ বলছে আপনি যজ্ঞটা সম্পূর্ণ করতে দেননি ওনাকে, ওনার পোষা পিশাচই ওনাকে মেরে ফেলেছে, ওনার পোষা পিশাচই ওনাকে মেরে ফেলেছে। এবং উনি মারা গিয়ে আরও নেগেটিভিটি ছড়িয়ে দিয়েছে আপনাদের গ্রামে। উনি জীবদ্দশায় যেটা করতে পারেননি, উনি মারা গিয়ে ওনার যে আরও মানে যেটা বক্র দৃষ্টি আর কি, উনি আরও আপনাদের গ্রামে ওনার বক্র দৃষ্টি পড়েছে এবং আপনাদের গ্রামটাকে উনি ভেবেই নিয়েছেন যে আপনাদের গ্রামকে উনি পুরো শেষ নিশ্চিহ্ন করে দেবেন। এটা ওনার বদলা বলতে পারেন ওনাকে, কারণ আপনাদের বাধা প্রাপ্তির জন্যই কিন্তু উনি মারা গেছেন। ওনার পোষা পিশাচই ওনাকে মেরে দিয়েছে এবং ভক্ষণও করেছে। এবং এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে উনি এত পিশাচ চালনা করে রেখেছেন আপনাদের গ্রামে, আপনারা তাদের দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনাদের আশেপাশে ঘুরছে, আমি তো ঢুকতেই পারলাম না যে কারণে। তখন বলছে তাহলে কি করা যাবে এরম সিচুয়েশানে? বলছে এবং তারপরে কাকটাকে আপনারা মেরে দিয়েছেন, কাকটা ছিল মৃত্যুর দূত, ওরই পোষ্য, ওই বৃদ্ধারই পোষ্য ছিল, সে যার বাড়িতে যেত তার বাড়িতে মৃত্যু আসতো। এখন আপনারা সেই তার পোষা দূতকেও আপনারা মেরে দিয়েছেন, মানে উনি আরও ক্রুদ্ধ হয়ে গেছেন। এখন যতক্ষণ আপনাদের গ্রাম নিশ্চিহ্ন হবে উনি কোনোভাবেই আপনাদের মুক্ত করবেন না। আচ্ছা। তো তখন বলছে তাহলে আমরা কি করব, আমরা তো তাহলে একদম পথে বসে যাব, আমরা কি করব? তখন উনি বললেন আজ থেকে 1 মাস পরে উনি একটা অমাবস্যা তিথি, যেটা কৌশিকী অমাবস্যা ছিল, উনি বললেন ওই তিথিতে আমি আপনাদের গ্রামে একটা যজ্ঞ করব এবং আপনাদের গ্রামে আমি একটা মন্দির প্রতিষ্ঠা করব, সেখানে আমি আমার মাকে প্রতিষ্ঠা করব, মায়ের প্রাণ প্রতিষ্ঠা করব। মা ছাড়া আপনাদের আর কেউ বাঁচাতে পারবে না, আপনাদের গ্রাম ওইখানেই আপনাদের গ্রামের একটা বন্ধন হয়ে যাবে, আমরা মাকে প্রতিষ্ঠা করব। কিন্তু সেটা এত সহজে তো ওরা করতে দেবে না। 1 মাস ধরে আমাকে বিভিন্ন রকম যজ্ঞ করে আপনাদের গ্রামে আগে মাকে আমি বসাবার উপযোগী করতে হবে, তাতে বাধা আসবে, আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন 1টা মাস। তো তখন বলে উনি এই 1 মাস ধরে বারংবার মানে সপ্তাহে হয়তো 2বার করে উনি এসে এসে যজ্ঞ করতেন এবং উনি যথেষ্ট প্রোটেকশন নিয়েই আসতেন, যাতে উনি তো নাহলে গ্রামে ঢুকতেই পারছিলেন না। উনি এসে গ্রামে যজ্ঞ করতেন এবং উনি বললেন যে মাকে আপনারা যেভাবে রাখবেন মা সেভাবেই থাকবে, আপনাকে মায়ের জন্য বিশাল এখন মন্দির বানাতে হবে তা না, কিন্তু মোটামুটি টিনের ছাউনির মতো করে রাখলেই হবে, কিন্তু আপনারা মাকে কিন্তু কোনো অযত্ন করবেন না, মা কিন্তু আসবে আপনাদের এখানে।
দায়িত্ব বলে উনি 1 মাস, ওই যে একটা মাস টাইম ছিল, উনি সপ্তাহে 2 বার করে এসে উনি কিন্তু যজ্ঞ করতেন এবং প্রত্যেকবার বাধাপ্রাপ্ত হতেন। মানে কখনো হতো কি, হয়তো যজ্ঞ হচ্ছে, কোনো মানে হাওয়া নেই বাতাস নেই, হুড়মুড় করে একটা গাছ ভেঙে পড়ে গেল পাশে, মানে উনি বাধাপ্রাপ্ত হতেন। মানে শুভ শক্তি আর অশুভ শক্তি কিন্তু একটা লড়াই চলতো, সেটা কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষ জানে যে কজন তখন ছিলেন। এবং ফাইনালি কৌশিকী অমাবস্যার দিনকে একটা সারা রাত ব্যাপী একটা যজ্ঞ হয়, বিশাল একটা যজ্ঞ হয়, এবং ওখানে একটা ওই টিনের ছাউনি দিয়ে বাঁশ দিয়ে কোনো রকমে, মানে খুব যে আয়োজন করে বা খুব মানে একদম মানে সাজানো গোছানো সেরকম না, কোনো রকমেই একটা ছোট মা কালীর মূর্তি উনি প্রতিষ্ঠা করেন এবং প্রাণ প্রতিষ্ঠা করেন তাতে। এবং গ্রামের লোকেদের বলে দেন, আপনারা সারাদিন মায়ের মন্দিরে পুজো দেবেন, সমস্ত গ্রামবাসীরা আসবেন, রাত্রির বেলা একমাত্র পুজোর তিথিগুলো ছাড়া, কারণ কালী পুজো তো রাতেই হয়, পুজোর তিথি ছাড়া কোনো দিন মায়ের কিন্তু রাত্রেবেলা মন্দির চত্বরে কেউ থাকবেন না। মানে মন্দির চত্বরে আপনারা থাকবেন না, বাড়িতে থাকবেন, পুজোর সময় আপনারা আসবেন। পুজো কালী পুজো হলে সেটা তো করতেই হবে সারা রাত জেগে। আর মাকে কোনো রকম বলি দেবেন না, কোনো রকম কোনো পশু বলি, কোনো দিন কোনো বলি দেবেন না, এই দুটো কথা উনি বলে গেছিলেন। তো তারপর ওই মন্দির প্রতিষ্ঠা যখন উনি করে যান, তারপরে গ্রামবাসীরা বলেন যে যখন মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, সারাদিন পুজো আচ্ছা করছে, মানে খুব যত্ন করে কিন্তু মাকে রাখতে হয়েছে, ওনারা রোজ নিত্য পূজা করতো, বিভিন্ন জায়গা থেকে ফুল এনে, মানে কোনো ত্রুটি করেননি। নিত্য পূজা মানে কিন্তু কোনো রকম ঝকমারি ব্যাপার না, মানে মাকে একটু যত্ন করা, এই আর কি। এরপরে প্রত্যেক দিন রাত্রির বেলা, এবং এই কথাটা বলতে গিয়ে আমার সত্যি গায়ে কাঁটা দেয়, আমি যখন শুনেওছি আমার এত লেগেছে। প্রত্যেক দিন রাত্রেবেলা ওরা প্রত্যেকে, গ্রামের প্রত্যেকটা মানুষ, ওনাদের বাড়ির সামনে সারা গ্রামে না একটা নূপুরের আওয়াজ পেত। এবং আমি বলছি আমার কেমন একটা মানে হচ্ছে, সারা গ্রামে ধুনোর গন্ধ পেত রাত্রিবেলা, প্রত্যেক দিন রাত্রেবেলা পেত, সারা গ্রামে ধুনোর গন্ধে পুরো গ্রামটা ভরে যেত এবং নূপুরের আওয়াজ পেত। এবং ওখানকার লোকের এটাই বিশ্বাস করেন যে মা স্বয়ং ওনাদেরকে রক্ষা করেন। তারপর থেকে অদ্ভুতভাবে কিচ্ছু হয়নি গ্রামটা একদম অন্যরকম হয়ে গেছে, কিচ্ছু হয়নি। ওই গ্রামে এখনও কিন্তু কৌশিকী অমাবস্যায় খুব বড় করে পুজো হয়, মেলা বসে, ওখানে ভোগ বিতরণ হয়, দরিদ্রদের কম্বল বিতরণ হয়, এখনও হয় এগুলো। এবং জায়গাটা খুব জাগ্রত, মানে অনেকেই যায় ওখানকার পুজো টুজো দিতে, অনেকেই যায়, ওটা খুব বিখ্যাত একটা মন্দির হয়ে গেছে। এখন তো মন্দিরটা অনেক অন্যরকম করে দিয়েছে, বড় করে দিয়েছে সমস্ত কিছু, কিন্তু মূল কথাটা উনি যেটা বলেছিলেন, কোনোদিন বলি দেবেন না এবং কোনোদিন রাত্রিবেলা মন্দির চত্বরে থাকবেন না। এখনও ওখানকার গ্রামবাসীরা এইটা মেনটেন করে। ওটা এখনও ঠিক মানে শহর পুরোপুরি হয়ে যায়নি, অবশ্যই আগের থেকে ডেভেলপড হয়েছে, গ্রামই আছে ওটা, ওরা গ্রামই ওটা। ওখানে এখনও কিন্তু এটা ওরা বিশ্বাস করে যে ওরা রাতে এখনও যায় না, পুজো ছাড়া এখনও রাতে যায় না। এখন আর নূপুরের আওয়াজ টাওয়াজ পাওয়া যায় না, কিন্তু এটা ওই দাদু যিনি বলেছেন উনি কিন্তু ছোটবেলায় পেয়েছেন। এবং অদ্ভুত একটা পজিটিভিটি, খুবই অদ্ভুত একটা ঘটনা এটা, মানে একটু অন্যরকম ঘটনা, অদ্ভুত ঘটনা বলা চলে। আর প্লাস মানে এই যে অশুভ শক্তির ওপর যে শুভ শক্তির জয় যেটা বলা হয়, সেটা এই ঘটনার মাধ্যমে কোথাও প্রমাণ হয়ে যায় আবারও। কারণ যেখানে একটা মানুষ পরপর মারা যাচ্ছিল, সেখানে সব কিছুই একটা মানে একটা পথ পাওয়া গেল এই তান্ত্রিক বা যাই হোক, উনি তান্ত্রিক ছিলেন না, উনি সাধক ছিলেন, মায়ের সাধক ছিলেন। একজন সাধকের মাধ্যমে যেই পথটা পাওয়া গেল, এটা মানে সেই সময় যে পেয়েওছে, এটাও কিন্তু একটা মানে লাক বলা চলে। ওই মাই রাস্তা করিয়ে দিয়েছে, এক্স্যাক্টলি।
খুবই অদ্ভুত ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর মানে দেখুন, যারা ঘটনা ভালো বলে তাদেরকে আবারও আনা যায়, এরকম নয় যে রিপিট করা যায় না, কারণ অনেকেই কমেন্ট করছেন যে একই গেস্ট, আর ওর সাথে অনেকে বলছে যে একজনের সাথে কতগুলো ঘটনা ঘটে। এটা আমি দেখলাম, ওর সাথে তো ঘটেনি, ওর সাথে না, এগুলো মানে সবই শোনা সব কটাই ও আমার। কালেক্ট করে এনেছে, যে কটা ঘটনাই ও বলেছে। তো আপনারা ফার্স্টে শুনে নিন যে কি করছে কি না করছে, সব ওর সাথে ঘটছে না। যাই হোক, কেমন লাগলো ঘটনাটি জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করুন। আর আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, শোনা ঘটনা বা আপনার সাথে হওয়া ঘটনা, তাহলে নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা শুনবো, তারপর এখানে ডেকে নেব। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হরর মাইন্ডস বাই শান্তদীপ। আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। থ্যাংক ইউ।